আজকে তোমাদের যে গল্পটা পাঠ্য, আমরা একসঙ্গে যে গল্পটা পড়ব, সেটা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প কে বাঁচায় কে বাঁচে। তোমাদের গল্প যেভাবে পরপর রাখা হয়েছে 12-এর সিলেবাসে, যদি আমরা পরপর আমাদের গল্পের জায়গাটা দেখি, কে বাঁচায় কে বাঁচে, ভাত এবং ভারতবর্ষ, ক্রম অনুসারে এই তিনটে গল্পকে যদি আমরা পরপর দেখি তাহলে বুঝতে পারবো খিদে, আমাদের ভারতবর্ষের বর্তমান অবস্থা এবং মন্বন্তর, এই তিনটে জিনিস পরপর যে রাখা তার কি গভীর অর্থ হতে পারে। আমরা যখন গল্প পড়ব, আজকে কে বাঁচায়, একটা কমা কমা মানে আমরা জানি একটু বিরতি নেওয়া, একটু দাঁড়ানো, কে বাঁচায় এবং কে বাঁচে, এখানে একটা মধ্যেখানে কমা আছে। একটা আশ্চর্য গল্প, একটা মনে নাড়া দেয়া ভীষণ গভীর একটা গল্প। আমরা চেষ্টা করব সবটুকু মন দিয়ে এই গল্পটা শেষ হয়ে যাওয়ার পর এই গল্পটা থেকে আসা কোনো প্রশ্ন আমরা উত্তর করতে পারছি না বা অন্য নোটসের আমাদের সাহায্য নিতে হচ্ছে এমন যেন না হয়। গল্পটাই গল্পের সবটুকু মানে, সবটুকু উত্তর যেন নিয়ে আসে আমাদের সামনে। আমরা শুরু করছি আজকের গল্প কে বাঁচায় কে বাঁচে। গল্পের নাম মানিক বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটা লাইন আমরা দাগাবো। আমরা যখন পড়ছি, এই ক্লাসটা যখন তোমরা শুনছো, তখন তোমরা পাঠ্য বইটা, গল্পটা খুলে সেটা বসবে, একটা কাঠ পেন্সিল সাথে রাখবে বা পেনও রাখতে পারো। যেখানটা বলবো দাগাতে, সেখানটা দাগাবে, সেখানে থামবে। প্রত্যেকটা জিনিস খুব মন দিয়ে, খুব যত্ন করে বোঝার চেষ্টা করবে। যেটুকু সময় তোমরা পড়াশুনোর জন্য দিচ্ছ সেটুকু যেন খাঁটি সময় হয়। এমন কোনো কেউ তোমাকে বেঁধে দেয়নি যে তুমি 5 ঘন্টা গাঁ করে মুখস্থ করে বাংলা পড়ো, সেদিন আর নেই, আর তার কোনো মানেও নেই। আমরা গল্পে শুরু করব পড়া, অত্যন্ত যত্ন করে, অত্যন্ত মনোযোগ দিয়ে, খুব ভালো করে আমরা গল্প পড়ব, যাতে আমাদের উত্তর করতে কোনো রকম সমস্যা না হয়। আর আমরা বারবার যেটা তোমাদের আমি বলি, গল্প পড়ার সময় প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা ছবি ঘটনার আমরা মাথার মধ্যে যেন বসিয়ে নিতে পারি। শুরু হচ্ছে আজকের গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে। সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল। আমরা তাকাবো কে দেখলো, গল্পের একটা চরিত্র এখানে আমরা পেলাম। কি নাম? মৃত্যুঞ্জয়। সে কোথায় যাচ্ছিল? সে আপিস যাচ্ছিল। সে কি দেখলো? সে প্রথম মৃত্যু দেখলো। কেমন ভাবে মৃত্যু? অনাহারে মৃত্যু। দেখো, মৃত্যুঞ্জয় শব্দটার মানে হলো যিনি মৃত্যুকে জয় করেছেন। শিবকে বলা হয়, ভগবান শিবকে। এইখানে এমন একটা চরিত্রকে আনা হচ্ছে যে মৃত্যুকে জয় করে গেছে। সেই মৃত্যুঞ্জয় মৃত্যু দেখলো কোথায়? আপিস যাবার পথে, অফিস যাওয়ার সময় সে মৃত্যু দেখলো। কেমন মৃত্যু? প্রথম মৃত্যু। কারণ অনাহার, খেতে না পাওয়া। এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাতে মৃত্যুর কথা। তাহলে এই মৃত্যুটা নতুন নয়। যে সময়ে এটা ঘটছে আমরা মনে রাখবো এটা হলো একটা দুর্ভিক্ষ, একটা মন্বন্তরের প্রেক্ষাপটে লেখা গল্প। সব গল্পের তো একটা প্রেক্ষাপট হয়, যে এই প্রেক্ষাপটে এই গল্পটা লেখা। এটা একটা মন্বন্তরের, একটা দুর্ভিক্ষের প্রেক্ষাপটে লেখা গল্প। সে সময় খেতে না পেয়ে, ভাবো সামান্য দুটো ভাত, একটু ডাল, একটু তরকারি বা শুধু ভাতও, তা খেতে না পেয়ে মানুষ মারা যাচ্ছে। মনে রাখবে পরের গল্প তোমাদের মহাশ্বেতা দেবীর লেখা ভাত, সে প্রসঙ্গে পরে আমরা আলোচনা করব। এতদিন তাহলে লোকের মুখে শুনে আর খবরের কাগজে পড়ে ফুটপাতে মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ চোখে পড়ল প্রথম। তাহলে মৃত্যুঞ্জয়ের প্রথম মৃত্যু চোখে পড়ল আজকে। ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, নহিলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত, সন্দেহ নেই। বাড়ি থেকে বেরিয়ে 2 পা হেঁটেই সে ট্রামে ওঠে। এইটা প্রায় কিন্তু একটা, তোমরা জানো নিশ্চয়ই যে ট্রামটা কিন্তু আস্তে আস্তে উঠে গেল।
মানে এটা প্রায় পরবর্তী প্রজন্ম জানবে ট্রাম বলে একটা জিনিস হতো, খুব কলকাতায় চলতো, খুব স্লো যেত ইত্যাদি। নামে গিয়ে প্রায় অফিসেরই দরজায়। তাহলে সে কি করে? সে ফুটপাতে তার খুব একটা হাঁটার প্রয়োজন হয় না বলে সে মৃত্যু দেখেনি। বাড়ি থেকে বেরিয়ে কপা হাঁটে দুপা। কিসে ওঠে? ট্রামে। আমি বারবার বলি তোমাদের, যে কোনো গল্প, যে কোনো কবিতাকে যত্ন করে গোয়েন্দার মতো করে পড়তে। এই লাইনটা থেকে কি কি প্রশ্ন হতে পারে নিজেকে প্রশ্ন করতে, তাহলেই কোনো উত্তর অসম্ভব নয় করা। নামে গিয়ে অফিসেরই দরজায়। তার বাড়িটাও তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে যে সে পাড়ায় ফুটপাতও বেশি নেই, লোকে মরতেও যায় না বেশি। চাকর ওর ছোট ভাই তার বাজার ও কেনাকাটা করে। দাগাবে, খুব গুরুত্বপূর্ণ, আগেরগুলোই দাগাবে। কিসে করে সে যাতায়াত করে? ট্রামে করে। অফিস থেকে কপা হেঁটে সে ট্রামে ওঠে, দাগাবে। সে কেন এতদিন মৃত্যু প্রথম দেখলো এতদিন পর সেটা দাগাবে, শুধু শুনে আর পড়ে এসেছে, এবং ফুটপাতে বেশি হাঁটে না বলে। তাদের বাড়ির বাজারও কেনাকাটা কে করে? চাকর ও ছোট ভাই, এটাও গুরুত্বের সঙ্গে দাগাবে। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। স্বাভাবিক একটা চোখের সামনে মানুষকে তুমি যদি মরে যেতে দেখো, সেটা তো তুমি খুব সুস্থ থাকবে এমন নয়। তো মৃত্যুঞ্জয়ের শরীরটা সুস্থ ছিল, কিন্তু মৃত্যুটা দেখার পর অসুস্থ হয়ে গেল। মনে আঘাত পেলে দাগাবে, দাগাবে, এখানে অবশ্যই দাগাবে। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়। মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ, দাগাবে। এটা অনেকেরই হয় আমাদের, যে কোনো একটা খুব ভয়ের, খুব খারাপ, খুব দুশ্চিন্তার কোনো ঘটনা দেখলে বা টেনশন করলে বা কিছু দেখলে মনে যখন কষ্ট হয় তখন অনেকে হাত কাঁপে, অনেকের বমি হয়ে যায়, এরকম একটা অদ্ভুত কষ্ট শরীরে হতে থাকে। মৃত্যুঞ্জয় তো তাই হচ্ছে। অফিসে পৌঁছে নিজের ছোট কুঠুরিতে ঢুকে সে যখন ধপ করে চেয়ারে বসে পড়ল, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। দাগাবে, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। এই সেটা কে? প্রশ্ন দেয়, আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করবো। কুঠুরি মানে কেবিন, কাজ ঘেরা যে হয়, তোমরা দেখেছো। সেখানে স্যার অফিসে পৌঁছে সে বসলো। একটু বসে উঠে গেল কল ঘরে। দরজা বন্ধ করে পেট ভরে যত কিছু সে বাড়ি থেকে পেট ভরে যত কিছু খেয়ে এসেছিল, কি কি খেয়ে এসেছিল একটা লিস্ট দেয়া আছে। কি কি দেখি? ভাজা, ডাল, তরকারি, মাছ, দই আর ভাত। প্রায় সব বমি করে উগড়ে দিল। তাই তার এফেক্টটা কি পড়লো? এই ঘটনার শরীর খারাপ হলো এবং সে বমি করে সব উগড়ে দিল। পাশের কুঠুরি থেকে নিখিল, আচ্ছা আমরা দুটো চরিত্র কিন্তু এখানে পেলাম। একটা কি পেলাম? প্রথমেই গল্পের মৃত্যুঞ্জয়, কেমন? এবার একই অফিসের আরেকটি লোকের কথা আমরা পাচ্ছি, তার নাম নিখিল। আচ্ছা, হলো। পাশের কুঠুরি থেকে নিখিল যখন খবর নিতে এলো, কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাঁচের গ্লাসে, দাগাবে কোন গ্লাসে? কাঁচের গ্লাসে জল পান করছে। গ্লাসটা খালি করে নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে, শূন্য দৃষ্টি তোমরা জানো, এই যে তাকিয়ে আছি তোমার দিকে অথচ তোমায় দেখছি না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, শূন্য দৃষ্টি বলে। মানে তাকিয়ে তাকিয়ে অন্য কিছু ভাবা, দেয়ালের দিকে তাকিয়ে রইল। এইটুকু অংশ নিয়ে আমার বিশ্বাস কোনো সমস্যা তোমাদের নেই। দুটো চরিত্রকে আমরা পেলাম, একটা মৃত্যু ঘটলো, কোন প্রেক্ষাপট, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। পরবর্তীতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে, আমি যথাসাধ্য ঠিকঠাক উত্তর তোমাদের জানিয়ে দেবো, জানাবে। আচ্ছা, আমরা পরবর্তী অংশে যাচ্ছি। আপিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ, মানে তাদের একই পদ, মানে তারা যে চাকরি করে তাদের সেই পদ একই, প্রায় প্রায় একই। মাইনে দুজনেরই সমান, একই মাইনে তারা পায়। একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়, দাগাবে। ক টাকা বেশি পায়? 50 টাকা। কেন পায়? বাড়তি দায়িত্বের জন্য। নিখিল, এবার বর্ণনা চলে আসছে। আমরা তো দুজন চরিত্রকে দেখছিলাম, তারা কেমন দেখতে বা তাদের জামা কাপড় কি, শরীর কেমন জানি না, কিন্তু এখন আমরা বর্ণনা পাচ্ছি। প্রথম পাচ্ছি কিন্তু মৃত্যুঞ্জয় নয়, নিখিলের বর্ণনা। ভালো করে এখানটা একেবারে গোল করে আমরা এখন যে বর্ণনা পাবো
যা পড়ব সেটা হলো নিখিলের বর্ণনা। কেমন? নিখিল কেমন? রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির। আচ্ছা, এই লাইনটা তুলে দিয়ে যদি বলা হয় কার বর্ণনা দেওয়া হয়েছে, তাই নিখিলের, এসে কিউ প্রশ্ন হতে পারে নিখিলের শারীরিক বৈশিষ্ট্য লেখো, তখন এটা হতে পারে। কেমন? মৃত্যুঞ্জয় 2 বছর আগে বিয়ে করে, ক বছর আগে বিয়ে করেছে? 2 বছর লাগাবে। 8 বছরে সে মোট 2টি সন্তানের পিতা। বিয়ের সময়কাল 8। কজন সন্তান? 2 জন। সংসারে তার নাকি মন নেই। এইটা একেবারে লাইনটা ঘিরে দাও, মানে একেবারে ঘিরে দাও আর কি, একদম দাগিয়ে ঘিরে দাও। এইটা প্রায় 70-80% ছেলে মেয়ে ভুল করে এই জায়গাটা। সংসারে তার নাকি মন নেই। কার মন নেই? অধিকাংশ ছেলে মেয়েকে লিখে আসবে মৃত্যুঞ্জয়। একেবারে না, আমরা নিখিলের কথা পড়ছি, সুতরাং এটা নিখিল। অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। নিখিল কেমনভাবে তার অবসর কাটাতে চায়? বই পড়ে এবং নিজের একটা চিন্তার জগৎ তৈরি করে কাটিয়ে দিতে চায়। এটা আমরা মাথায় রাখবো। অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সে খুব পছন্দ করে। সে খুব পছন্দ করে, বন্ধু তো পছন্দ করে, অন্য সকলের মতোই করে। হয়তো মৃদু একটু অবজ্ঞার সঙ্গে ভালোবাসে। শুধু যে ভালোবাসে এমন নয়, আবার শুধু যে অবজ্ঞা করে, একটু হেলাফেলা করে তাও নয়, অবজ্ঞার সঙ্গে ভালোবাসে। এইবার আমরা পাচ্ছি মৃত্যুঞ্জয়ের মানসিক বর্ণনা, মন কেমন তার বর্ণনা। মৃত্যুঞ্জয় শুধু নিরীহ, শান্ত, দরদি, ভালো মানুষ বলে নয়, সৎ ও সরল বলেও নয়, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। তাহলে বুঝতে পারছি মৃত্যুঞ্জয় কেমন। শান্ত, নিরীহ, সংবেদনশীল, দরদি, অপরের কষ্ট বোঝে এমন একজন মানুষ, সৎ সরল, এবং একটা আদর্শবাদ আছে, মানে সত্যিকে সত্যি বলার, মিথ্যেকে মিথ্যে বলার, অপরাধ দেখলে চুপ না থাকার একটা নিজের একটা আদর্শ আছে, মানে মস্তিষ্ক এবং শির দ্বারা বিক্রি করে দেয়া নয়, একটা আদর্শকে নিয়ে বাঁচা, এরকম একজন মানুষ। বা কেন অবজ্ঞার সঙ্গে ভালোবাসে এটা বলছে। মৃত্যুঞ্জয় দুর্বল চিত্ত, ভাবপ্রবণ আদর্শবাদী হলে কোনো কথা ছিল না। হ্যাঁ, নরম মনের, খুব আবেগ, হ্যাঁ, একটা আদর্শবাদীরও মানুষ দেখা যায়, সেরকম হলে কিন্তু কথা ছিল না। তাকে দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললেই তার মনের পুঞ্জ পুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞেয় করে দিত। কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া স্লথ, নিস্তেজ নয়। ওরকম যদি মৃত্যুঞ্জয় হতো তাহলে একটু খোঁচা দিলেই তার অন্ধকার দিকগুলো বেরিয়ে আসতো, বোঝা যেত। ওরকম কিন্তু সে নয়। তার যে কাজ, মনের যে কাজ, সেটা কিন্তু একেবারে থেমে যাওয়া, ঘুমিয়ে যাওয়া এরকম নয়, সেরকম একেবারেই নয়। সেটা একটু ধিমে, মানে একটুখানি আস্তে আস্তে কাজ করে, স্লথ, অল্প অল্প কাজ করে, নিস্তেজ কিন্তু নয়। মাথায় রাখবে। এই পুরো অংশটা মৃত্যুঞ্জয়ের কিন্তু বর্ণনা চলেছে, আমরা মাথায় রাখবো। শক্তির একটা উৎস আছে তার মধ্যে, অব্যয়কে শব্দরূপ দেবার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে, তারই একটা অংশ। অর্থাৎ অব্যয় জানি আমরা খুব এমন একটা ব্যাকরণের জিনিস, যাই খুব একটা বদল টদল করা যায় না, সেই রকম মানে যা বদল হয় না তাকে বদলাতে চাওয়ার যে ইচ্ছে, সমাজটা একদিন খুব সুন্দর হয়ে উঠবে। এটা তো সত্যি একদম পুরোপুরি কমপ্লিট করা যায় না, কিন্তু কিছু মানুষ তো চায় তাকে বদল করতে, এবং চাইতে হয়ও। সেই রকম একজন মানুষ আমাদের মৃত্যুঞ্জয়। নিখিল পর্যন্ত তাই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে। আবার খুব ঘোরানো একটা জায়গা। যেই বলবে কে মাঝে মাঝে কাবু হয়ে যায়, অমনি তোমাদের মনে হবে বুঝি মৃত্যুঞ্জয় কাবু হয়ে যায়। না, কিন্তু কে কাবু হয়ে যায়? নিখিল। মৃদু ঈর্ষার সঙ্গে সে তখন ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না। সে তখন ভাবে আমি নিখিল হয়েছি, ঠিক আছে, আমার জীবন, কিন্তু একটু একটু হিংসে হয়, একটু যেমন অবজ্ঞার সঙ্গে ভালোবাসে, একটু হিংসে হয়, ভাবে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না। মৃত্যুঞ্জয়ের রকম দেখে
এবার আমরা চলে আসছি আবার গল্পে যেখানে দাঁড়িয়েছিলাম। সে বাথরুম থেকে কলঘর থেকে ফিরে এসেছে, বমি করে ক্লান্ত ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে আছে, কাঁচের গ্লাসে জল খাচ্ছে সেই জায়গাটাতে। মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারলো বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে এবং শ্বাসিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে। একটু একটু করে বুঝবো কেমন? মানুষকে দেখবে শরীর খারাপ হলে বোঝা যায়, এবং কোনো মানুষ যদি খুব চিন্তা করে, কোনো একটা সমস্যার মধ্যে দিয়ে যায়, তার মুখ চোখ তার চেহারা দেখলে কিন্তু ছাপ পড়ে। আচ্ছা, তোমরা কে কে এই দৃশ্যটা দেখেছো আমাকে একটু কমেন্ট করে তোমরা জানাবে। হ্যাঁ, এই যে সারসী একটা কাজ, সেখানে একটা অনেক পাখিরাও করে ঠোকরায় ঠোকরায় গিয়ে কাছে গিয়ে একটা মৌমাছি যদি আটকা পড়ে, দেখেছো তোমরা, যদি দেখে থাকো আমায় বলবে। মৌমাছিটা আটকে সেটা বেরোনোর চেষ্টা করে এবং ভাবে এটাই বুঝি বেরোনোর জায়গা, এটাই বুঝি বেরোনোর জায়গা, কিন্তু বেরোতে পারে না, মাথা খুঁড়ে মরে। সেরকম মৃত্যুঞ্জয় যেন একটা কাচের মধ্যে আটকে গেছে এই ঘটনাটা দেখে, অসুস্থতায় এর কোনো কী করে প্রতিকার হবে সেটা বুঝতে না পেরে। মানুষ না খেয়ে মরে গেল, মানে এটা একটা আমাদের কাছে অবিশ্বাস্য লাগে। একটা মানুষ না খেতে পেয়ে, খাবার, সামান্য খাবার, সেটা খেতে না পেয়ে মরে গেছে। সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে। দেখো অ অ অ তিনটে অ, একে অনুপ্রাস বলে। অনেকের কাছে এটা অকারণ, লোকে মরছে মরছে তো আকছাড় হচ্ছে। অর্থহীন, কোনো মানে নেই, আমি কেন ভাববো লোক মারা গেছে। অনুচিত, ভাবা উচিত নেই, তাহলে আমি পাগল হয়ে যাব। অনেকে ধারণা লোকে মরছে আমি ভাবতে গেলে আমি পাগল হয়ে যাব। আচ্ছা, আমরা কেউ দুর্ভিক্ষ দেখিনি সত্যি আমাদের সময়কালে, মোটামুটি আমরা খুব, কিন্তু আমরা একটা করোনা ভাইরাস দেখেছি যে কি দুর্বিষহ হতে পারে মানুষের জীবন। আমরা কিন্তু মনে রাখবো। হ্যাঁ, মানে গল্প যখন পড়ছি শুধু গল্প পড়বো না, আমরা খুব স্পষ্ট করে খেয়াল রাখবো প্রেক্ষাপট, আমাদের কোন সময়ে আমরা আছি। গল্পটাকে শুধু গল্প হিসেবে কিন্তু আমরা পড়ে বন্ধ করে প্রশ্ন উত্তর করে চলে আসবো না। কি হলো হে তোমার? প্রথম সংলাপ গল্পে এতক্ষণ পর। কি হলো হে তোমার? নিখিল সন্তর্পণে খুব আস্তে খুব সাবধানে প্রশ্ন করল। মরে গেল? না খেয়ে মরে গেল? আনমনে অর্ধ ভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়, প্রায় চিৎকার করে উঠল, প্রায় কেঁপে উঠল। কি বলল? মরে গেল, না খেয়ে মরে গেল। একটা লোককে না খেতে পেয়ে মরে যেতে দেখেছে। কে দেখেছে? মৃত্যুঞ্জয়। তোমরা মনে করো গল্প বা কবিতা সাহিত্য কিন্তু সব কথা বলে দেয় না, তোমাদের ওইগুলো নিয়ে নিজের মাথায় সাজিয়ে কল্পনা শক্তিকে বাড়িয়ে আর নতুন নতুন অর্থ তৈরি করতে হয়। একটা লোককে যখন সে মরে যেতে দেখছে, সে বাড়ি থেকে কিন্তু ডাল, ভাজা, মাছ, দই দিয়ে যত্ন করে আরাম করে ভাত খেয়ে ভর পেটে ট্রামে চড়ে দুপা হেঁটে হেলতে দুলতে কিন্তু সে আপিসে যাতায়াত করে। সেই মানুষটা যখন দেখতে পাচ্ছে একটা লোক না খেয়ে মারা যাচ্ছে, সেই যন্ত্রণা কিন্তু ভয়ঙ্কর। পরের পরের অংশে যাচ্ছি, এই অংশটা থেকে নিশ্চয়ই সবটা বোঝা গেছে বলেই আমার বিশ্বাস। আরও কয়েকটা প্রশ্ন করে নিখিলের মনে হলো মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে। নিশ্চয়ই প্রশ্ন করলে বোঝা যাচ্ছে তার মনে কি চলছে, তখন সেটা বোঝা যাচ্ছে তার কারণটা কি, তার মনের অন্তরটা কি চলছে। ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজবোধ্য ব্যাপারটা সে ধারণা করতে পারছে না। মানিক বন্দ্যোপাধ্যায় লেখা তো, বুঝতে পারছো, এখানে আমাদের গাটা শিউরে ওঠে না? মানে একটা না খেয়ে মারা যাওয়ার মতো একটা বিষয়কে বলছে সাধারণ, সহজ। সে ব্যাপারটা সে ধারণা করতে পারছে না। সেটা আশ্চর্য নয়, সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তির থলিটিতে। যে কোনোদিন মৃত্যু দেখেনি, ফুটপাতে অনাহারে মৃত্যু যেই দেখলো, তার মনের তো ভাবনাতে একটা স্পেস আছে, একটা গ্রহণ করার একটা জায়গা আছে। কি করে মারা গেল? কেন মানুষ না খেয়ে মারা যায়? কতটা যন্ত্রণা পেল?
এই ব্যাপারগুলো সে যখন ভাবতে শুরু করেছে, তার ভাবনার কোনো কুল কিনারা নেই, সে নিজের মাথাকে আর ঠিক রাখতে পারছে না। ফুটপাতের ওই বিভৎসতা ক্ষুধা অথবা মৃত্যুর রূপ। না খেয়ে মরা কি ও কেমন, সব মৃত্যুঞ্জয় ভাবছে। মৃত্যুর রূপ কেমন, বা খিদে যন্ত্রণাই কেমন, না খেয়ে মরা কি ও কেমন, কত কষ্ট হয় না খেয়ে মরতে, কিরকম কষ্ট, ক্ষুধার যাতনা বেশি না মৃত্যুর যন্ত্রণা বেশি ভয়ঙ্কর। লাগাবে মৃত্যুঞ্জয়ের মনে হচ্ছে যে খেতে না পাওয়ার যন্ত্রণা বেশি না মৃত্যুর যন্ত্রণা বেশি, এইটা ও মনে খুব একটা ধারণ করতে পারছে না। অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাবে বলল অন্য কথা। ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল, এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? আমি একটা সমাজের এমন একটা জায়গায় আছি, প্রিভিলেজ, যে আমি খেতে পাই, কিন্তু আমি খেতে পাচ্ছি কিন্তু একটা লোক না খেতে পেয়ে মরে যাচ্ছে, তাহলে আমি তো একটা অপরাধ করছি। আমার অপরাধের প্রায়শ্চিত্তটা কি করে আমি প্রায়শ্চিত্ত করব? জেনে শুনেও এতকাল 4 বেলা করে খেয়েছি পেট ভরে, যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না লোকের অভাবে, আর এদিকে ভেবে পাই না কি করে সময় কাটাবো। ধিক, শত ধিক আমাকে। দাগাবে এখানটায় যে আমি তো 4 বেলা বেশ গুছিয়ে পেট ভরে সুন্দর করে খাচ্ছি, কিন্তু কিছু মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছে, আর আমি ভাবছি রিলিফ ওয়ার্ক হচ্ছে না, কি করে সময় কাটাবো বুঝতে পারছি না। দুর্ভিক্ষের সময় কিছু রিলিফ ওয়ার্ক এরকম চলছিল, ও কী করে নিজের অবসর কাটাবে সেটা বুঝতে পারছে না, এদিকে মানুষ না খেয়ে মারা যাচ্ছে। এই যন্ত্রণাটা মৃত্যুঞ্জয়কে কিছুতেই স্থির থাকতে দিচ্ছে না। মৃত্যুঞ্জয় চোখ ছলছল করছে দেখে নিখিল চুপ করে থাকে। দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এই জগতে। এই লাইনটা দাগাবে, খুব গুরুত্বপূর্ণ লাইন। এই লাইনটা তোমরা দেখতে পাও যখন কোনো বন্ধু বা কোনো কাছের কেউ যখন দেখবে কাঁদছে, তুমি যদি দেখো সেটা দেখবে তোমার চোখেও একটা জল চলে আসে। তাহলে দরদের চেয়ে দরদ, কান্না, এগুলো খুব ছোঁয়াচে জিনিস চলে আসে। নিখিলের মনটাও খারাপ হয়ে যায়। দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিববে না, এ আগুন নিববে না ক্ষুধার, অন্যের বদলে বরং সমিধে পরিণত হবে। সমিত শব্দটা আমাদের কাছে একটু অনেকের অচেনা ঠেকতে পারে, আমি একটু লিখি। সমিত, সমিত মানে যজ্ঞের কাঠ, যজ্ঞের কাঠ। কেমন মাথায় রাখবে, হ্যাঁ, অর্থগুলো জানবে। মানে দরদগুলোকে যদি, দরদ দিয়ে কি হবে, দরদ তো আর খাবার এনে দেবে না। ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ, ভিক্ষা দেওয়া একটা পাপ। একটা মানুষ সুস্থ থাকতে তাকে রাষ্ট্র সমাজ সেই ব্যবস্থা কেন তাকে কাজ করে তার ভরণ পোষণ দিতে পারবে না? কোনো যদি শারীরিকভাবে অসমর্থ মানুষকে কেন কেন ভিক্ষা নামতে হবে? এটা তো পাপ। ভিক্ষা দিয়ে অনেকে আমরা ভাবি আচ্ছা বাহ দারুণ, ভিক্ষা দিয়ে না জানি কিছু একটা করলাম। তোমরা দেখেছো করোনার সময় এক মুঠো চাল, একটা বিস্কুটের প্যাকেট দিয়ে একটা লোককে দাঁড় করিয়ে সামনে দাঁড়িয়ে একটা ছবি নিয়ে ফেসবুকে পোস্ট করে, আহা কি দান আমি করলাম, আমাদের দেখা, আমরা বুঝতে পারছি, কিন্তু এটা পাপ। ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে, জীবন ধারণের অন্যে মানুষের দাবি জন্মাবে কিসে? আমরা যে বেঁচে আছি তো একটা খাবার যে খাচ্ছি তাতে দাবি আছে, এটা কী করে জন্মাবে যদি আমরা ভিক্ষে দেওয়াটাকে একটা বেশ নিজেদের একটা আহা কি দারুণ কাজ করছি ভেবে নিই। রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায়, কিন্তু সেটা হয় অনিয়ম। অনেকে ভাবে আচ্ছা আমি বাবা ভিক্ষা দিচ্ছি, এটা তো খুব একটা দারুণ জিনিস, এটা করলে তো এরকমও নিয়ম আছে আমাদের বলা হয়, দেখবে শুনবে পাড়া গ্রামে বা অনেক জায়গাতেই, যে ভিক্ষে দিলে একটা স্বর্গে যাওয়ার পথ বেশ দারুণ হয়, অনেক পুণ্য করা যায়। এটা খুব একটা কাজের কথা নয়। চিতার আগুনে যত কোটি মরাই এ পর্যন্ত পোড়ানো হয়ে থাক, পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলিকে চিতায় তুলে দিলে আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে। খুব গুরুত্বপূর্ণ, খুব গভীর একটি লাইন। মানে যত মরাই পোড়ানো হয়ে থাক না কেন, জ্যান্ত মানুষকে তুলে দিলে আগুন কিন্তু জ্যান্ত মানুষ বলে রেয়াত করবে না, সে কিন্তু পুড়িয়ে দেবেই। তাই এই লাইনটা এইভাবে ব্যাখ্যা করা হয়েছে।
বিক্ষুব্ধ চিত্তে এইসব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটি তুলে নিল। কে তুলে নিল? নিখিল। কি তুলে নিল? সংবাদপত্র। দেখাবে। চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়লো ভালোভাবে সদ্গতি। সদ্গতি তোমরা মানে জানো, তা আমি বলে দিচ্ছি। সদ্গতি মানে হলো দাহ কাজ বা চিতায় পোড়ানো। সদ্গতির ব্যবস্থা করে গোটা 20 মৃতদেহকে, আচ্ছা এটা দেখাও, কজন? 20 জন। গোটা 20 মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণধার হাহুতাশ করা মন্তব্য করা হয়েছে। এখানটায় ভালো করে খেয়াল করো, মানুষ খেতে পাচ্ছে না, না খেতে পেয়ে মরে যাচ্ছে, সেখানে 20 জন মৃতদেহকে ভালো করে পোড়ানো হয়নি, সেই জন্য নাকি একটা খবরের কাগজে বলে ঠিক হচ্ছে, মানুষের লাশ ঠিক করে পোড়ানো হচ্ছে না। আরে দেশের লোক খেতে পাচ্ছে না, সেই দিকে নজর করো, সেটা না করে এটা করা হয়েছে। একটা মজার ছলে, একটা প্রহসনের মতো করে লেখক এখানে এই কথাটা ব্যবহার করছেন। এবং সংবাদপত্র যে কীরকম তাদের ভূমিকা সমাজে, সেটাও এটা দিয়ে বোঝানো হচ্ছে। আচ্ছা, মৃতদেহের সংখ্যাটা মনে রাখবে 20, কেমন? আচ্ছা, পরের অংশটা দেখি। কদিন পরেই মাইনের তারিখ এলো। নিখিলকে প্রতি মাসে 3 জায়গায় কাকে? নিখিলকে প্রতি মাসে 3 জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয়। মানি অর্ডারে ফর্ম আনিয়ে কলম ধরে সে ভেবে ঠিক করবার চেষ্টা করছে 3টো সাহায্যই এবার 5 টাকা করে কমিয়ে দেবে কিনা, কারণ দুর্ভিক্ষ, রিলিফ ওয়ার্ক দরকার, মানুষকে কাজ করতে সাহায্য করতে হবে ইত্যাদি। সে 3 জায়গায় টাকা পাঠায় মানি অর্ডার করে, কিন্তু এবার 5 টাকা করে টাকা সে ভাবছে এটা করে কমিয়ে দেবে, 5 টাকা করে দেখাবে। হ্যাঁ, 5 টাকা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, মৃত্যুঞ্জয় ঘরে এসে বসলো। সেদিনের পর থেকে, কোন দিন? ওই মৃত্যু দেখার দিন প্রথমে আমরা পড়েছি। সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ণ গম্ভীর হয়ে আছে। নিখিলের সঙ্গেও বেশি কথা বলেনি। একটা কাজ করে দিতে হবে ভাই। মৃত্যুঞ্জয় 1 তারা নোট নিখিলের সামনে রাখলো। আচ্ছা, তোমরা বলো তো এই 1 তারা নোট কিভাবে পাওয়া যাচ্ছে, কি হলো? আমরা দেখেছি মাইনের দিন হয়েছে, সে মাইনে পেয়েছে, দুজনে কি একই মাইনে পেয়েছে? না, কিন্তু এ 50 টাকা বেশি পায়, পড়েছি না আমরা, সে বাড়তি দায়িত্বের জন্য। টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে, মৃত্যুঞ্জয় বলছে নিখিলকে। আমি কেন? নিখিল বলছে আমি পারবো না। নিখিল ধীরে ধীরে টাকাটা গুনলো। সমস্ত মাইনেটা? নিখিল জিজ্ঞাসা করছে সমস্ত মাইনেটা? মৃত্যুঞ্জয় বলছে হ্যাঁ। ছোট্ট একটা শব্দ, হ্যাঁ, বলছে হ্যাঁ। ভাবো, মাইনের সমস্ত টাকাটা সে বলছে আমি দিয়ে দেব রিলিফ ফান্ডে। পরে অংশ দেখি। বাড়িতে তোর 9 জন লোক, নিখিল বলছে, বোঝা যাচ্ছে। মৃত্যুঞ্জয় বাড়িতে কজন লোক? 9 জন। লাগাবে? হ্যাঁ, অবশ্যই লাগাবে। এটা মাইনের টাকায় মাস চলে না, এমন নয় যে সে প্রচুর টাকা পায়, বাড়িতে তার আরাম করে সুন্দর করে সংসার চলে, একেবারে না। মাইনের টাকায় মাস চলে না, প্রতি মাসে ধার করছিস। মৃত্যুঞ্জয় প্রতি মাসে ধার করে সংসার চালানোর জন্য, তবু সে যে টাকাটা পেয়েই বলছে দিয়ে দে পুরোটা। তা হোক, আমায় কিছু একটা করতে হবে ভাই, মৃত্যুঞ্জয় বলছে। রাতে ঘুম হয় না, খেতে বসলে খেতে পারি না, একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি। আমার আর টুনুর মার একবেলার ভাত বিলিয়ে দিই। টুনুর মার কে? মৃত্যুঞ্জয়ের স্ত্রী। ক্লাসটা শেষে বা কিছুটা অংশ পড়ানোর পর দেখো, তোমাদের যখন আমি আলোচনা করবো প্রশ্নগুলো, কিছু অংশ আমি তোমাদের এটুকু নিশ্চিত করতে পারি, এমন কোনো প্রশ্ন তোমরা দেখবে না যে টেক্সটের বাইরে থেকে বা তোমাদের এই পড়ানোর ভেতর থেকে আসছে না। সব একদম টোটাল উত্তর করা যাবে। আরে বাবা, টেক্সটের বাইরে থেকে তো উত্তর প্রশ্ন কিছু আসবে না, যা আসবে টেক্সট থেকে। তাহলে আমরা প্রথমেই আমাদের পড়াশোনায় একটা গাফিলতি কি, আমরা টেক্সটটা ঠিক আছে বলে সহায়িকা পড়তে শুরু করি।
এটা কাজের কথা নয়। টেক্সটটা পুরো মাথায় ম্যাপের মতো, সুন্দর নকশার মতো আমরা পরপর পরপর সাজিয়ে নেব। চোখ বন্ধ করবো, আমরা যেন দেখতে পাবো কে চরিত্র, কি চরিত্র, তার মায়ের নাম কি, তার বাবার নাম কি, কোন সময়, কোন অঞ্চল, কি গল্পে হয়েছিল, শেষটা কি, কেন এরকম, ব্যাস। আর ছোটো ছোটো ডিটেলগুলো, কজন লোক, ক টাকা পাঠাতে হয়, কিসে করে অফিস যায়, তো গল্প মানে তুমি চোখ বন্ধ করে সিনেমার মতো করে ভাবো, ব্যাস হয়ে গেল। খুব সহজ। বাংলা ভাষা তোমাদের একটু সময় বার করে যত্ন করে পড়লেই হয়ে যায়। নিখিল একদৃষ্টিতে তাকিয়ে থাকে। জ্বর হলে যেমন দেখায়, মৃত্যুঞ্জয় গোলগাল মুখখানা তেমনি থমথম করছে, ভেতরে সে পুড়ছে, সন্দেহ নেই। যেন ভেতরে আগুন লেগে গেছে, একটা কষ্ট, একটা ভীষণ কষ্ট হচ্ছে ভিতরে সারাটাক্ষণ। এবং জ্বর হলে যেমন দেখবে কপালটা লালচে হয়ে ওঠে, সারা মুখে একটা বিবর্ণ ফ্যাকাশে দেখায়, মৃত্যুঞ্জয়কে তেমন লাগছে দেখতে। টুনুর মার যা স্বাস্থ্য, একবেলা খেয়ে দিন 15-20 টিকতে পারবে, দিন 15-20 টিকতে পারবে। কদিন টুনুর মা না খেয়ে, বা না খেয়ে নয়, একবেলা খেয়ে কাটাতে পারবে দিন 15-20 দিন। এটা নিখিল বলছে। মৃত্যুঞ্জয় মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠল। আমি কি করব, কত বলেছি, বুঝিয়েছি, কথা শুনবে না। আমি না খেলে উনিও খাবেন না, এ অন্যায় নয়, অত্যাচার নয়, মরে তো মরবে না খেয়ে। দেখো, আবার একটা মৃত্যুর কথা এলো, সম্ভাব্য মৃত্যুর কথা। মরে তো মরবে না খেয়ে, একটা মৃত্যু দেখেছে, একটা মৃত্যু কিন্তু আগে দেখেছে। কে দেখেছে? মৃত্যুঞ্জয় দেখেছে। সে কি বলছে? যে মরে তো মরবে না খেয়ে। কাকে বলছে? কাকে বলছে এই কথা? তার স্ত্রী সম্পর্কে এই কথা বলছে নিখিলের সামনে। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। যে অন্ন পাওয়া যাচ্ছে না, সে অন্নতে পেটে যাবেই কারো না কারো। যে রিলিফ চলছে, তা তো শুধু একজনের বদলে আরেকজনকে খাওয়ানো। নিখিলের বক্তব্য যে দেখো, আমি খেলাম না, আমি খুব একটা আত্মত্যাগ করলাম, তাহলে আমি তো আমার দেশের সব লোককে বাঁচাতে পারবো না এরকম করে। তার এটা খুব একটা ঠিক কাজ নয়। না খেয়ে থাকা, টাকাগুলো দিয়ে দেয়, সব টাকা দিয়ে দেয়। আমি যেমন ভাবছি 5 টাকা কবি, এরকম করে ভাবো, বা একটু স্বার্থপর হয় নিজের দিকটা একটা ভাবো। মৃত্যুঞ্জয় করবে না। সে ওই প্রথম দেখা মৃত্যু তাকে এমন এফেক্ট করেছে, সে সব মিলিয়ে না খেয়ে রিলিফ ওয়ার্ক করে তার জীবনটা কাটানোর কথা ভাবছে। পরের অংশ দেখি, এটুকুতে আমরা বুঝতে পারছি অসুবিধার কোনো কথা নয়। এতে শুধু আড়ালে যারা মরছে তাদের মরতে দিয়ে, চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করার সান্ত্বনা। কিন্তু এসব কোনো কথাই সে বলতে পারল না, গলায় আটকে গেল। সে শুধু বলল, ভুরি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। আচ্ছা, পরীক্ষায় তো প্রশ্ন আসতেই পারে যে সে বলল, যখন এরকম আমরা দেখতে পাবো শব্দ রয়েছে, সে আর দাগাই এখানে আমরা, সে শুধু বলল ভুরি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। এই সে বলতে কার কথা বলা হচ্ছে? সঙ্গে সঙ্গে যদি প্রশ্ন দেয় আমরা উত্তর যেন করতে পারি। সে মানে নিখিল। আমি কেটে ছেটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি, বেঁচে থাকতে যতটুকু দরকার খাই, এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেইটুকু সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে, কাউকে না দিয়ে নিজেই আমি তা খাবো। নীতি ধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। কে বলছে এই কথা? নিখিল। নিখিলের বক্তব্য এখানে আমরা পেলাম। কি বলছে? তার অবস্থান সম্পর্কে সে স্পষ্ট যে দেখো ভাই, লোক মরে যাচ্ছে, যাক, মানে আমি যেটুকু খাবার জোগাড় করতে পারছি আমি প্রথমে খাবো। হ্যাঁ, ভুরি ভোজন করবো না, কিন্তু আমি নিজেকে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু খাবার প্রয়োজন সেইটুকু আমি খাবো, তারপর আমি বাকি লোকের কথা ভাববো। এটা নিখিলের স্পষ্ট বক্তব্য। আচ্ছা, এই লাইনটা তুলে প্রশ্ন দেয়, হ্যাঁ দাগাবি তো, 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। এই জায়গায় মৃত্যুঞ্জয়ের এই কথা শোনার পর নিখিল বলছে, একটু রেগে গিয়ে বলছে যেন, একটু মেজাজটা হারিয়ে, কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো,
1 কাপ অখাদ্য গ্রুয়েল দেওয়ার বদলে, গ্রুয়েল আমরা জানি যে এক ধরনের লঙ্গরখানায় দেয়া ফ্যান জাতীয় একটা প্রায় খেতে না পারা একটা তরল জাতীয় খাবার, সেই দেওয়ার বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা যেত, অন্ন থাকতে বাংলায় না খেয়ে কেউ মরতো না। বারবার বলেছি এই ব্যাপারটা পুরো ম্যানমেড একটা জিনিস। লঙ্গরখানায় যে ঘটনাটা ঘটছে, যে খাবার দেয়া, এটা খুব ভালো, কিন্তু এই দুর্ভিক্ষটা বা এই না খেতে পাওয়া অনটন মানুষের, এটা এক শ্রেণীর মানুষ খাবারগুলোকে গুদামে সব তালাবন্ধ করে রেখে একটা কৃত্রিমভাবে একে তৈরি করেছে যে চাল নেই, দাম বাড়িয়ে নিজেদের মানে কি বলবো নিজেদের প্রয়োজন হাসিল করার জন্য আর কি এই ঘটনাটা ঘটিয়েছে। তার সে অন্য 1000 মাইল দূরেই থাক আর 31টা তালা লাগানো গুদামেই থাক। খুব ভালো করে আমাদের খেয়াল রাখা দরকার কটা গুদামের কথা এখানে বলা হয়েছে, 31টা। তুই পাগল নিখিল, বদ্ধ পাগল বলে মৃত্যুঞ্জয় উঠে গেল। এই একটা আশ্চর্য কথা বলে সে উঠে চলে গেল। তুই পাগল নিখিল, বদ্ধ পাগল। পরের অংশ আমরা দেখি। তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। দেরি করে আপিসে আসে, তার অ্যাক্টিভিটিগুলো আমরা দেখি, হ্যাঁ মানে পরপর দেখি, লাইন দাগিয়ে দাগিয়ে। দেরি করে আপিসে আসে, কাজে ভুল করে, চুপ করে বসে থাকে, এক সময় বেরিয়ে যায়। তাহলে তার যে অফিসের যে কাজ সেইটা আর হচ্ছে না। বাড়িতে তাকে পাওয়া যায় না। শহরের আদি অন্তহীন ফুটপাত ধরে সে ঘুরে ঘুরে বেড়ায়। আবার সে মানে কে? মৃত্যুঞ্জয়। আমি বলেছি প্রত্যেকটা লাইনকে, প্রত্যেকটা শব্দকে প্রশ্ন করতে। ডাস্টবিনের ধারে, গাছের নিচে, খোলা ফুটপাতে যারা পড়ে থাকে, অনেক রাত্রে দোকান বন্ধ হলে যারা হামাগুড়ি দিয়ে সামনে রোয়াকে উঠে ভালো একটু আশ্রয় খোঁজে, ভোর 4টে টাইমটা দাগাবে, ভোর 4টে থেকে যারা লাইন দিয়ে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে। মৃত্যুঞ্জয় কিছু মানুষদের এবার লক্ষ্য করতে শুরু করে, তার কাজে ভুল হয়ে যায়। সে আদি অন্তহীন ফুটপাত ধরে ধরে হাঁটে এবং ডাস্টবিনের ধারে, গাছের নিচে, ফুটপাতে, দোকান বন্ধ হলে হামাগুড়ি দিয়ে যেসব মানুষটা একটু আশ্রয় খুঁজে, খেতে না পাওয়া ভূতের মতো, পশুর মতো কিছু মানুষ হামাগুড়ি দেয়, ডাস্টবিন খুঁজে খুঁজে খাবার খোরে। আচ্ছা, এটা গল্প মানে আজ 2024, ছবি কিন্তু কিছু বদলায়নি। তুমি কলকাতা বা বড় কোনো শহর যাও, পাইপের ভেতর মানুষ ঘুমিয়ে আছে, মানুষ ডাস্টবিন হাটকে হাটকে খুঁজে খুঁজে খাবার খাচ্ছে, মানুষ ভিক্ষের হাত পাতছে। তাদের মৃত্যুঞ্জয় লক্ষ্য করে। পাড়ায় পাড়ায় লঙ্গরখানা, লঙ্গরখানা মানে যেখানে একটা আপৎকালীন একটা 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 আস্তানা গড়ে তুলে প্রচুর রান্না করে মানুষদের খাবার দেওয়া হয়। পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বার করে অন্নপ্রার্থীর ভিড় দেখে, যারা খেতে চাওয়ার জন্য লাইন দিচ্ছে, খেতে চাইছে, যারা খুব দুর্ভিক্ষ পীড়িত মানুষ, সেই মানুষদের ভিড় দেখে। প্রথম প্রথম সে এইসব নরনারীর যতজনের সঙ্গে সম্ভব আলাপ করত, এখন সেটা বন্ধ করে দিয়েছে। মৃত্যুঞ্জয় কি করতো? এদের সঙ্গে দেখতো না, আর পেলাম দেখতো মানে লক্ষ্য করতো, দেখতো না, আলাপ করতো। একটা পর্যায়ে একটা সময় গিয়ে কি হলো, সে আলাপ টোটালি স্টপ করে দিল, বন্ধ করে দিল। কেন? সকলে এক কথাই বলে। এটা কিন্তু কেন বন্ধ করলো তার কারণ আমি বলছি, ভালো করে দাগাও দাগাও, এই জায়গাটা দাগাও এবং মন দিয়ে এই জায়গাটা দেখো। সকলে এক কথাই বলে, ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক ধাঁচে, একই রকম, একই কথা তারা বলে। ওই মানুষেরা যারা গাছের নিচে, খোলা ফুটপাতে যারা আশ্রয় খোঁজে বেরিয়েছে, সেই সব মানুষেরা কি করে? একই কথা বলে, একই ভাষা দিয়ে, একই ভঙ্গি দিয়ে, একই ধাঁচে। নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যান প্যানানির মতো ঝিমানো সুরে সেই এক ভাগ্যের কথা, দুঃখের কাহিনী, সে এক দুঃখ, এক গলার স্বর, এক প্যানপ্যানানি কথাই তারা বলে চলে। কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই। কোথা থেকে কিভাবে কেমন করে সব ওলটপালট হয়ে গেল তারা জানেনি, বোঝেনি, কিন্তু মেনে নিয়েছে। লাগাও। ওই লোকগুলো কি করেছে?
মেনে নিয়েছে। তাহলে আর সে তাদের সাথে আলাপ করে কথাবার্তা কেন শোনে না? সেই দুঃখের সুর, ঝিমানো সুর, প্যান প্যানালি বাবা আমাদের কি হলো, আমাদের তো এমন ছিল না, একই স্বর। দেখো, জ্বলে ওঠেনি, রেগে ওঠেনি, জমাট বেঁধে একটা প্রতিবাদ করেনি, বুঝতেই পারেনি কেন হয়েছে, একরকম করে মেনে নিয়েছে। এইবার এটা বাইরের অবস্থার কথা পড়ছিলাম, এবার কি হচ্ছে, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। টুনুর মা, বলেছিলাম ওর স্ত্রী, সে বিছানা নিয়েছে, মানে অসুস্থ হয়ে বিছানা থেকে উঠতে পারছে না। বিছানায় পড়ে থেকেই সে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগিদ দিয়ে দিয়ে স্বামীর খোঁজে বারবার বাইরে পাঠিয়ে দেয়। কিন্তু এই বিরাট শহরের কোথায় আগন্তুক মানুষের কোনো জঞ্জালের মধ্যে তারা খুঁজে বার করবে? আগন্তুক মানে নতুন অচেনা মানুষ। শহরে গ্রামের লোকের বিশ্বাস, এই খেতে না পাওয়া মানুষদের বিশ্বাস, শহরে গেলে তারা খেতে পারবে, তারা খাবার দাবার পাবে, তাই প্রচুর মানুষ ভিড় করছে সেখানে এসে। মৃত্যুঞ্জয় তাদের মধ্যে হারিয়ে গেছে। টুনুর মা লোককে তাড়া দিয়ে দিয়ে পাঠায়, ওকে একটু দেখো না আমার স্বামীটা কোথায়, কিন্তু কেউ আর খুঁজে পায় না, কোথায় থাকবে। কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে, টুনুর মাকে মিথ্যে করে বলে যে মৃত্যুঞ্জয় আসছে। ভাবো, কোথাও খুঁজে না পেয়ে তারা, টুনুর মা তো শয্যাশায়ী, অসুস্থ, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে যে মৃত্যুঞ্জয় আসছে। খানিক পরেই আসছে। খবর দিয়ে বাড়ির সকলে কেউ গম্ভীর, কেউ কাঁদো কাঁদো মুখ করে বসে থাকে। ছেলে মেয়েগুলিকে অনাদরে, অবহেলায়, ক্ষুধার জ্বালায় তারা চেঁচিয়ে কাঁদে। তাহলে বাড়ির সিচুয়েশনটা বুঝলাম, সে অসুস্থ এবং তাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না মৃত্যুঞ্জয়কে, কী কী অবস্থাগুলো হচ্ছে আমরা একটু ক্রম অনুসারে দেখবো। কী হয়, কেউ গম্ভীর বাড়ির লোক, কেউ কাঁদো কাঁদো, আর ছেলে মেয়েগুলো অনাদরে, খেতে না পেয়ে, অবহেলায়, খিদের জ্বালায় চিৎকার করে করে কাঁদে। তাহলে মৃত্যুঞ্জয় বাড়ির অবস্থা কিন্তু প্রকৃত অর্থেই সত্যি করেই শোচনীয়। তারপরে আমরা কি হচ্ছে দেখি। নিখিলকে বারবার আসতে হয়। কেন আসতে হয়? সে তো বন্ধু, না সে তো উপায় নেই। টুনুর মা তাকে সকাতরে অনুরোধ জানায় সে যেন একটু নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে, একটু যেন সে সঙ্গে থাকে তার। বন্ধুর সাথে নিখিল থাকতে বলছে মৃত্যুঞ্জয় স্ত্রী, যেন থাকে, একটু ভালোবেসে একটু খোঁজ খবর করে যেন থাকে। তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কে, আচ্ছা অনুরোধটা মনে রাখবো আমরা, হ্যাঁ, টুনুর মা করছে। খুব সোজা গল্প, মানে সোজা গল্প এই অর্থে বলছি যে সোজা বিষয়, মানে মাথায় পুরো গেঁথে যাওয়ার মতো, সিনেমার মতো। বারবার বলছি, একদম সিনেমার মতো করে ছবিগুলোকে মাথায় সাজাও, আর পড়ো, প্রশ্ন করো, সন্দেহ করো, কবিতা গল্প সব গোয়েন্দার মতো। আর যখন একটা লাইনকে নিয়ে ভাবছো, নিজেকে ভাবো প্রশ্নকর্তা, মানে তুমি যদি প্রশ্ন করতে। এই কথা জিনিস তুমি একটু মাথায় রাখবে। পরের জায়গায় যাই। আমার স্থির বিশ্বাস এতটা যতটা পড়ানো হলো, এইখানে কোনো সমস্যা আশা করি হয়নি। যদি হয়ে থাকে কোনো বাক্য, কোনো শব্দ, কোনো লাইন, কিছু যদি একটু বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্ট করবে, আমি বিস্তারিত আলোচনা করে দেব। পরের অংশে যাচ্ছি। নিখিল বলে, আপনি যদি সুস্থ হয়ে ঘরের দিকে তাকান তাহলে যতক্ষণ পারি সঙ্গে থাকবো, নইলে নয়। কাকে বলে? টুনুর মাকে বলে। কি বলে? যে আপনি আগে সেনে উঠুন, তারপর আমি সব করব, আপনার সব কথা শুনবো, সঙ্গে থাকবো, কিন্তু আপনি আগে সেরে উঠুন, ঘর সামলান। টুনুর মা বলে, উঠতে পারলে আমি তো ওর সঙ্গে ঘুরতাম ঠাকুরপো। আশ্চর্য লাগে এটা শুনে আমাদের, না? যে ও যদি সুস্থ থাকতো তাহলে ও বিছানায় থাকতেন না, আমাদের টুনুর মা। সেও আর কি মৃত্যুঞ্জয়ের সঙ্গে ঘুরতেন। আশ্চর্য হয়ে যায় নিখিল, আপনিও ঘুরতেন সেরে উঠলে? নিশ্চয়ই। ওর সঙ্গে থেকে থেকে আমি অনেকটা ওর মতো হয়ে গেছি। কার সঙ্গে থেকে? স্বামীর সঙ্গে থেকে, মৃত্যুঞ্জয়ের সঙ্গে থেকে। স্বামীর সঙ্গে থেকে উনি পাগল হয়ে যাচ্ছেন। আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব। কেমন লাগে না লাইনগুলো শুনতে? সেই মৃত্যুঞ্জয় যে সুস্থ, যে চাকরি করত, যে অফিস আসতো নিয়ম করে, মানে টাকা পয়সার অভাব ছিল কিন্তু পেট ভরে খাওয়ার অবকাশ ছিল, পেট ভরে খেতে পারত।
চাকরি করত, একটা 50 টাকা বেশি পেত বাড়তি দায়িত্বর জন্য আর কি। সেই মৃত্যুঞ্জয় কেমন একটা পাগল হয়ে যাচ্ছে, তার স্ত্রীও বলছে আমিও কেমন একটা পাগল হয়ে যাচ্ছি। ছেলে মেয়েগুলোর জন্য সত্যি আমার ভাবনা হয় না, ছেলে মেয়েগুলোর জন্য ভাবনা হয় না, কেবলই মনে পড়ে ফুটপাতে ওই লোকগুলোর কথা। আমাকে 2-3 দিন সঙ্গে নিয়ে গিয়েছিল, 2-3 দিন। আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু গভীরভাবে মাথায় রাখবো ইনফরমেশনগুলো। অনেকক্ষণ চুপ করে থেকে টুনুর মা আবার বলে, আচ্ছা কিছুই কি করা যায় না? এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে প্রধান মাথা খারাপ হয়ে যাওয়ার প্রধান মানে কারণটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, সেটা কি, যে কিছুই কি করা যায় না, এই একটা বোধ ওর মাথায় সারাক্ষণ চলছে। কার মাথায় চলছে? মৃত্যুঞ্জয়ের। কেমন একটা ধারণা জন্মেছে যথাসর্বস্ব দান করলেও কিছুই ভালো করতে পারবেন না। দারুণ একটা হতাশা জেগেছে মনে, একেবারে মুষড়ে যাচ্ছেন দিনকে দিন। আচ্ছা এখানটা দাগাবে, হ্যাঁ, যে একটা ছিল কাবু হয়ে যাওয়া নিখিলের, এটা কিন্তু মুষড়ে যাচ্ছে, মৃত্যুঞ্জয়ের মনটা মুষড়ে যাচ্ছে আস্তে আস্তে। প্রত্যেকটা বিশেষণ আমরা খেয়াল করবো, প্রত্যেকটা জায়গা আমরা খেয়াল করবো। নিখিল শোনে আর তার মুখ কালি হয়ে যায়। কে শোনে কার মুখ কালি হয়ে যায়? নিখিলের। কালি মানে অন্ধকার, বিমর্ষ, মন খারাপে ভরে যায় তার মন, মন খারাপ হতে শুরু করে। পরের অংশে যাচ্ছি। মৃত্যুঞ্জয় আপিসে যায় না। গল্প শুরু হয়েছিল কিভাবে? মৃত্যুঞ্জয় আপিসে যায়। গল্প শুরু হয়েছিল কি করে? যায়। গল্প এসে দাঁড়ালো কোথায়? যায় না। নিখিল চেষ্টা করে, তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে, ছুটি ব্যবস্থা করে দিয়েছে। আপিসের ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায়। মৃত্যুঞ্জয়ের ঘোরাফেরার স্থানগুলো এখন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে, মোটামুটি এখন জানা যায় যে মৃত্যুঞ্জয় এই সব জায়গাগুলোতেই যায়। ঘন্টার পর ঘন্টা সেও মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয়। এসে মানে নিখিল ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তাকে উল্টো কথা শোনায়, নিজের আগেকার যুক্তিতর্কগুলো নিজেরই খণ্ড খণ্ড করে দেয়। মৃত্যুঞ্জয় শোনে, কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায়, তার চোখ দেখেই টের পাওয়া যায় যে কথার মানে সে আর বুঝতে পারছে না। তার অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাচ অর্থহীন হয়ে গেছে। আর কথা ব্যাপারটা আর গুরুত্বপূর্ণ থাকছে না, কারণ অভিজ্ঞতা তার যা হচ্ছে বই পড়া অভিজ্ঞতা নয়, নিজের চোখে দেখা অভিজ্ঞতা। অন্য সব কথাবার্তা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়। কেন? প্রশ্ন দিতে পারে, কেন হাল ছেড়ে দিতে হয়? এই কারণে, তার যে জীবন্ত অভিজ্ঞতা, তার যে মানুষকে দেখা, কথার মারপ্যাচ সেখানে খুব একটা খাটছে না, তাই তাকে হাল ছেড়ে দিতে হয়। এখানে ট্র্যাজিক একটা পরিণতিতে আমরা এখানে এসে দাঁড়াই। এখানটা এসে আমরা দাঁড়াই কি? তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলোমলিন সিল্কের জামা দাগাবে অদৃশ্য হয়ে যায়। পরনে ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকড়া। গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে। দাড়িতে মুখ ঠেকে যায়। একদম পরপর পরপর বর্ণনাগুলো তোমরা খেয়াল করবে, মনে রাখবে। সিল্কের জামা ভ্যানিশ, পরনের ধুতি ভ্যানিশ, কি এলো? ছেঁড়া ন্যাকড়া, মাটি জমলো গায়ে, দাড়িতে মুখ ঢেকে গেল। ছোট একটা মগ হাতে আরো 10 জনের সঙ্গে, 10 জন মানে অনেক লোক বোঝাচ্ছে, 10 জনের সঙ্গে সেও পড়ে থাকে ফুটপাতে আর কাড়াকাড়ি মারামারি করে লঙ্গরখানায় খিচুড়ি খায়। বলে কি বলে? গা থেকে এইছি, খেতে পাইনি বাবা, আমায় খেতে দাও। গা থেকে এইছি, খেতে পাইনি বাবা, আমায় খেতে দাও। গল্প শেষ হচ্ছে। বুঝতে পারছো যে গল্পটা শুরু এবং শেষ কোন জায়গায় এসে পৌঁছয়। বাঁচাতে চাওয়া একটা মানুষ আস্তে আস্তে নিজেই কিভাবে একটা অদ্ভুত পরিণতির দিকে চলে যায়। গল্পের নামটা মনে আছে? কে বাঁচায়, কে বাঁচে। একটা অদ্ভুত গভীর অর্থবহ একটা গল্প। আমরা প্রত্যেকটা লাইন নিয়ে, কে বলেছে, কেন বলেছে, প্রত্যেক লাইনের অর্থ, নামকরণের সার্থকতা, চরিত্র বিশ্লেষণ, এগুলো পরবর্তী ক্লাসে ভালো করে ডিটেল আলোচনা করব।
এখন এই গল্পটা পড়ানোর পর আমরা প্রশ্নোত্তর মানে সংক্ষেপ ছোট যে প্রশ্নোত্তর যেগুলো হয় সেগুলো একটুখানি দেখি, এবং তোমরা দেখো আমরা যা পড়ালাম এর মধ্যে থেকেই প্রশ্ন এসেছে, খুব সহজ প্রশ্ন, পারা যাবে। এটা উচ্চ মাধ্যমিক 17 সালের প্রশ্ন, যে আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখলো? অপশন: ফুটপাতে মৃত্যু, অনাহারে মৃত্যু, বস্তিবাসীর মৃত্যু, না পাগলের মৃত্যু। অত্যন্ত সহজ উত্তর, ফুটপাতে মৃত্যু। ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না। কার প্রয়োজন হয় না? মৃত্যুঞ্জয়ের হয় না। মৃত্যুঞ্জয় অফিস কিসে যায়? তোমরা জানো, ট্রামে। মৃত্যুঞ্জয়ের বাজারও কেনাকাটা কে করে? চাকর ও ছোট ভাই, তোমরা জানো। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, কারণ একই কথা তোমরা জানো। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয়? এখানে অপশন দিচ্ছে, বমি হয়, ঘুম পায়, রাগ হয়, শরীরে তার প্রতিক্রিয়া হয়। উত্তর হবে শরীরে তার প্রতিক্রিয়া হয়। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু সাহসী প্রকৃতির, ভীরু প্রকৃতির, চালাক প্রকৃতির, আলসে প্রকৃতির। উত্তর আলসে প্রকৃতির, তোমরা জানো। মৃত্যুঞ্জয়ের বিয়ে হয়েছিল কত বছর আগে? তার সন্তান কতজন ছিল? সংসারে তার নাকি মন নেই। এই জায়গাটা বলছিলাম তোমাদের, সংসারে তার নাকি মন নেই। কার? নিখিলের, বলেছি। বাকি অবসর সময়টা সে কীভাবে কাটাতে চায়? বই পড়ে। নিখিল সন্তর্পণে কী প্রশ্ন করেছিল? কি হলো হে তোমার, মনে আছে তোমার আমাদের? বিক্ষুব্ধ চিত্তে ভাবতে ভাবতে সে কী করলো? কি তুলে নিল টেবিল থেকে? সংবাদপত্র। নিখিল প্রতি মাসে টাকা ক জায়গায় পাঠায়? আমরা জানি। নিখিল ভেবেছিল 3টে সাহায্য কত টাকা করে কমিয়ে দেবো, সেটা আমরা বলেছি। প্রত্যেকটা জায়গা, যে কটা জায়গা বলা হয়েছে, মৃত্যুঞ্জয় বাড়িতে কজন থাকে? 9 জন লোক, সেটা আলোচনা করা হয়েছে, বলা হয়েছে। টুনুর মা কদিন খেয়ে একবেলা থাকতে পারবে? দিন 15 দিন, 20 দিন বলা হয়েছে। সব যে কটা প্রশ্ন এখানে বলা হচ্ছে বা আলোচনা করা হচ্ছে, না খেয়ে মরাটা উচিত নয় ভাই, কে বলতে পারে? 2জন চরিত্র আমরা বিশেষভাবে পড়েছি, নিখিল ছাড়া কেউ হতেই পারে না। টুনুর মা নিখিলকে কী অনুরোধ জানায়? যে সে যেন আস্তে আস্তে সেরে ওঠে এবং ঘরদোরের খেয়াল রাখে। মানে আমরা যে কটা প্রশ্ন এখান থেকে পাচ্ছি, এই সব কটা প্রশ্নের প্রশ্নোত্তর লাইন ধরে করানোর সময় আমরা করলাম। যে যে জায়গা দাগানতে বলা হয়েছে সেগুলো দাগাবো, ক্লাসটা করব, টেক্সটটাকে সামনে রাখবো, দাগানো অংশগুলো বারবার পড়বো, আমরা উত্তর অনায়াসেই সব এমসিকিউ এসিকিউ করতে পারবো। কিন্তু বড় প্রশ্ন যেগুলো আরও ডিটেলে আলোচনা করার, নামকরণের সার্থকতা, চরিত্র বা অন্য কিছু, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে ভালো করে আলোচনা করব। তোমাদের এই ক্লাসটা আজকে এখানে শেষ হলো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, অন্যদের ভাগ করে নেবে। আর আজকে ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। পরবর্তী ক্লাস আমরা বিস্তারিত আলোচনা করব।